কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন, স্বনামধন্য লেখক বলে ফাটাবেন তিনি ফাটাবেন। আগেও ফাটিয়েছেন, আবারও ফাটাবেন, দরকার পড়লে বারবার ফাটাবেন। কি ফাটাবেন? এই গরমে না হয় একখান ফোঁড়াই। চলুন চলুন, ফোঁড়া যেখানে সেখানে ফাটে না, যেতে হবে ডিংলে ডাঙায় কবিরাজের ক্লিনিকে। ডিংলেডাঙ্গা স্টপেজের দুটোই জিনিস বিখ্যাত ছিল। এক, রাস্তার ধারে হান্ডি সিং এর হোটেল, যেখানে রোজ মোরগের লাবাবদার খেতে লম্বা লাইন লাগত। আর দুই, মোড়ের বটতলায় শম্ভু কবরেজের গুপচি দোকান। তবে দোকান ছোট হলে কি হবে, তার নামখানা ছিল বেজায় বড়। দোকানের মাথায় টিনের ভাঙা সাইনবোর্ড, তাতে বড় বড় করে লেখা বৈদ্যনাথ শ্রী শশাশঙ্কর শম্ভুচরণ শক্তিপতি। এখানে অতি যত্ন সহকারে গুপ্ত, প্রকাশিত, লিপ্ত, নির্লিপ্ত সকল প্রকার রোগের সুচিকিৎসা হয়ে থাকে। দক্ষিণে নাম মাত্র। নামটা অবশ্য ছিল শশীশঙ্কর শম্ভুচরণ, কিন্তু কালের নিয়মে ওই দীর্ঘ ইয়ের মাথাটা মুছে গিয়েছিল, শশী হয়ে দাঁড়িয়েছিল শশা। পাড়ার সব লোকে তাই তাকে শশা শম্ভু নামেই চিনত। পেটের ব্যামো, মাথার ব্যামো, গেঁটে বাত, চুলকুনি সবের ওষুধ জানত সে। কানাঘুষো শোনা যেত সে নাকি প্রেমে হুড়কো খাওয়া মানুষের মনের ব্যথাও সারাতে পারে। তবে হোর্ডিং এর নাম যতই বড় হোক না কেন, পসার আর তেমন একটা ছিল না। ওই দিনে কালে এক আধটা সর্দি কাশি পেট খারাপ জুটত, তা দিয়েই কোনো মন্দে চলছিল আর কি। মাঝে মাঝে তো গদাধর গুন্ডারামের কাছে ওষুধের শিশি বন্ধক রেখে ধার দেনাও করতে হতো, কিন্তু তাতে তার ঠাট বাটে বিন্দু মাত্র কমতি পড়তো না। মহাপুরুষেরা বলেছেন, ডালে যতটুকু নুন পড়ে দিনে ওইটুকু মিছে কথা বললে পাপ হয় না। কিন্তু শম্ভুচরণ মিছে কথা বলতো ডালে নুনের সমান নয়, বিরিয়ানিতে চালের সমান, আম গাছে পাতার সমান, মহিষাসুরের মাথায় চুলের সমান। বাড়ির বৈঠকখানায় সে কবরেজখানা চালাতো। গোটা দেওয়াল জুড়ে রং বেরঙের শিশি বোতল রাখা থাকতো। তার বেশিরভাগই সব খালি ছিল, কিন্তু তাও সরানো হতো না। জল ভরে সাজিয়ে রাখা থাকতো। কেউ জিজ্ঞেস করলে বলতো, ওই নীল বোতলটা ওটা আমার সবচেয়ে স্পেশাল ওষুধ। ট্যারেন্টুলার হিসু আর ক্যাঙ্গারুর লেজের লোম একসাথে পিষে বাতাবি লেবুর রসের সাথে মেশানো, বুঝলেন? একবার খেলে আপনার ঝাঁটার কাঠিয়ে হয়ে যাবে সোজা তাল গাছ। রোগী উৎসাহে লাফিয়ে উঠত। তাই নাকি? তাহলে আমাকে দিন না 2 ফোঁটা। শম্ভুচরণ কোনো মন্দে সামাল দিত। আরে খেপেছেন নাকি? দেখো দেখিনি, আরে সাইড এফেক্টস বলে একটা ব্যাপার আছে তো। একটা কথা মনে রাখবেন, তাল গাছে বাজ সবার আগে পড়ে। কেমন? একবার নেতিয়ে গেলে আর কিন্তু ওষুধ নেই। শুনে রোগী মূর্ছা যেত। এইভাবেই চলছিল দিনকাল। লোক দেখাতে শম্ভুচরণ একটা অ্যাসিস্ট্যান্টও রেখেছিল, যে টেবিলটা এসে বসতো তার উপর 4-5টা টেলিফোন ডাইরেক্টরি খবরের কাগজের মলাট পরিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখা থাকতো। দেখে যেন মনে হয় হাওয়ায় হাত নেড়ে নয়, তার কবরেজির দুর্লভ জ্ঞানের পিছনে সুগভীর পড়াশোনা আছে। মাঝে মাঝে তো রোগীদের সামনে জ্ঞান ফলাতে সে আলাদাই কাণ্ড করে বসত। অ্যাসিস্ট্যান্টকে হুকুম দিত, কালু 3 নম্বর বুদ্ধিখানা দাও দেখি। তারপর ডাইরেক্টরির পোকায় খাওয়া পাতা উল্টাতে উল্টাতে বিড়বিড় করত, আপনার যে রোগটা হয়েছে না, সেটা খুবই ইউনিক। 200 কোটি লোকের মধ্যে একজনেরই হয়। তা অনেকদিন আগে আমার কাছে এরকম একটা কেস এসেছিল, আমি লিখে রেখেছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না কোথায়। 73, 77, এই তো পেয়েছি, 7479 মধুবালা মুখার্জি। এই যে এবারে হুবহু সেম। বলেছিলাম না, আমার ভুল হয় না কখনো।
আপনি বসুন, কোনো চিন্তা করতে হবে না, আমি ওষুধ বানিয়ে দিচ্ছি। শম্ভুচরণের ওষুধে কারুর রোগ সারত, কারুর সারত না। কেউ দ্বিতীয়বার ঘুরে আসতো, কেউ আসতো না। কিন্তু যারা আসতো তারা ক্লিনিকের বাইরে আধ ঘন্টা অপেক্ষা না করা অবধি ভিতরে ঢোকার সুযোগ পেত না। কারণ অ্যাসিস্ট্যান্ট কালুয়াকে বলা ছিল, ভিতরে পেশেন্ট থাকুক না থাকুক, যেই আসবে যেন তাকে বাইরে 20 মিনিট বসিয়ে রাখা হয়। কবরেজ মশাই যে ভেতরে ফাঁকা বসে মাছি মারছেন, সেটা যেন কেউ ঘুণাক করেও না টের পায়। এখন সকাল সকাল ক্লিনিকের বাইরে টুল নিয়ে বসে অ্যাসিস্ট্যান্ট কালুয়া মনের সুখে পেপার পড়ছিল। একটা লোক পেছনে হাত চেপে ল্যাংড়াতে ল্যাংড়াতে তার সামনে এসে দাঁড়ালো। আরে কালুয়া ভাই, ও মা গো, কি আর বলবো, তোদের একটা ফুংসি হয়েছে গো। ও বাবা রে, কি ব্যথা! না খেতে পাচ্ছি, না হাঁটতে পাচ্ছি, চলতে গেলেই মুখ দিয়ে বাপ ঠাকুরদার নাম বেরিয়ে যাচ্ছে গো। মা গো, কবরেজ মশাই কিন্তু বলো না জলদি করে দেখে দিতে। কালুয়া পেপার থেকে চোখ সরিয়ে একবার কটমট করে লোকটার দিকে তাকালো, তারপর মুখ বাঁকিয়ে বলল, ভাই ওসব জলদি জলদি হবে না, বসতে হবে, ভিতরে পেশেন্ট আছে, আগে হবে তারপর। আরে কালুয়া ভাই, বসতেই তো পাচ্ছি না, বসলেই তো বাপ ঠাকুরদা। বসতে পারছেন না তো দাঁড়িয়ে থাকুন, কিছু করার নেই, কবরেজ মশাই এখন ব্যস্ত খুব। কালুয়া আরো কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ ভেতর থেকে শম্ভুচরণের হাঁক শুনে থামলো। ও কালু, আর একটা বিড়ি এনে দে তো, সেই কখন থেকে চেষ্টা করছি, কিছুতেই বেরোচ্ছে না তো। ওরে বাবা, ওরে বাবা রে বাবা। ব্যাপার কি কালুয়া ভাই, তুমি তো বলে কবরেজ মশাই ভিতরে পেশেন্ট দেখছে, কিন্তু এই যে বিড়ি চাই বেরোচ্ছে না, তবে কড়া শব্দ হলো। এসব তো ভালো নয়। কবরেজ মশাই কি ইয়ে মানে দূর, তুমি কতটুকু জানো হে কবরেজের ব্যাপারে? ভিতরে কুকুরও চিকিৎসা চলছে, একজন পেশেন্ট একটা সিদ্ধ ডিম আস্ত খোসা সমেত খেয়ে ফেলেছে। বাবারে, এখন বিড়ির মশলা, শুকনো আমের আটি আর কাঁচা লঙ্কার ডাঁটি কেরোসিনে গুলে ওষুধ বানানো হচ্ছে। হ্যাঁ, জানে না কিছু, সব চলে আসে কোথা থেকে। গজ গজ করতে করতে কালুয়া ঘরের ভেতরে ঢুকলো। বাইরে দাঁড়িয়ে ফুনসির পেশেন্ট গভীর মনোযোগে এটা ভাবতে লাগলো যে লোকটা আস্ত ডিম খোসা সমেত খেলো কি করে। এই কালু, এই খবরের কাগজটাও দিবি তো, খবর পড়লে শুনেছি ভালো বেরোয়। বাবা রে বাবা। কবরেজ শম্ভুচরণ বাথরুমের দরজা ফাঁক করে হাত বাড়ালো। তার হাতে দুটো রোনাল্ডো বিড়ি, একটা বলদ ছাপ দেশলাই আর আজকের কাগজটা ধরিয়ে দিয়ে কালুয়া বেরিয়ে এলো। কি ডিম বেরোলো? বেরোবে বেরোবে, দাঁড়াও না বাপু। অত তাড়াহুড়ো করলে কি চলে? এ কি আর মুরগির ডিম নাকি? আস্ত রাজহাঁসের ডিম, একটু টাইম তো লাগবেই। একটু জলদি করতে পারো না কালুয়া ভাই, আর যে দাঁড়িয়ে থাকতে পারছি না। কালুয়া বেশ কড়া একটা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু ভেতর থেকে চিৎকারটা শুনে তার হাঁ করা মুখটা হাঁই রয়ে গেল। ওরে বাবা রে, এ কি হয়ে গেল রে? ও কালু! শম্ভুচরণের গলা। দিনের বেলা ভূত দেখলে যেমন হয় ঠিক সেরকম। ও কালু, এদিকে আয় রে বাবা রে, জ্যান্ত মানুষটারে মেরে দিল রে। বাহ বাবা গো, এ কি করে দিয়েছে গো? লাফ মেরে উঠে কালুয়া ছুটলো ভিতরে। বাইরে দাঁড়িয়ে ফুনসির পেশেন্ট ভাবতে লাগলো খোসা সমেত ডিম খেয়েছিল, ভিতর থেকে রাজহাঁসের ছানা বেরিয়ে গেল না তো। সর্বনাশটাই না করে দিয়েছে গো। এ বাবারি বাবারি। ভিতরে গিয়ে কালুয়া দেখে বাথরুমের দরজা হাট করে খোলা। এক হাতে খবরের কাগজ আর অন্য হাতে পায়জামার দড়ি চেপে দাঁড়িয়ে আছে শম্ভুচরণ। তার মুখ ফ্যাকাশে, যেটা বেরোনোর ছিল সেটা তো বেরোয়নি, উল্টে আরো 2 ফুট ভেতরে ঢুকে গেছে। কালুয়া তোতলে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওস্তাদ? কাঁপা হাতে খবরের কাগজটা এগিয়ে দিল শম্ভুচরণ। কালুয়া চোখ গোল গোল করে পড়তে লাগলো। শেষ পাতার একেবারে নিচে ছোট্ট একটা কলাম, তাতে ছাপা রয়েছে শম্ভুচরণের স্ট্যাম্প সাইজ ছবি। নিচে লেখা, ডিংলে ডাঙার গর্ব কবিরাজ শশীশঙ্কর শম্ভুচরণ শক্তিপতি, শুক্রবার রাতে
গত গত হয়েছেন? স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিদ্রামগ্ন অবস্থাতেই গত হন কবিরাজ। তাঁর এক নিকটাত্মীয় জানিয়েছেন কবিরাজ মহাশয় খোসা সমেত আস্ত ডিম খাওয়ার অভ্যাস করতেন। বিশেষজ্ঞদের অনুমান সেই আস্ত ডিম খাওয়ার ফলেই হৃদযন্ত্র বিকল হয় এবং শম্ভুচরণ পরলোক গমন করেন। সকল ডিংলেডাঙ্গাবাসী তাঁর আত্মার শান্তি কামনা করে। দেখে কালুয়ার কাঁপা হাত থেকে খবরের কাগজটা মাটিতে পড়ে গেল। এ বাবা, এবারে কি হবে ওস্তাদ? জ্যান্ত মানুষকে মেরে ফেলে দিলে, তাও আবার খোসাওয়ালা ডিম খাইয়ে। লোকে জানতে পারলে তো পশার একেবারে শিখে উঠে যাবে গো। শিখে আমার পশার নয়, শিখে ওদের খবরের কাগজ উঠবে। আমি এক্ষুনি যাব আমার নামে বদনাম দেওয়া। হ্যাঁ, আজ গিয়ে ওদের থেকে ক্ষতিপূরণ যদি না চেয়েছি তো আমার নাম কবিরাজ শম্ভুচরণ নয়। হ্যাঁ। আলমারি থেকে একখানা চকচকে পাঞ্জাবি বের করে মাথায় গলাচ্ছিল শম্ভুচরণ। পিছন থেকে কান চুলকোতে চুলকোতে কালুয়া মুখ খুলল। ওস্তাদ, কি হয়েছে? কি ক্ষতিপূরণ টরণ ঠিক আছে, কিন্তু আমি ভাবছিলাম একটা অন্য কথা। কি কথা? বলছি, 3 বছর আগে শ্যামলার সাথে বাজি ধরে তুমি যে একটা আস্ত ডিম খোসা সমেত খেয়ে ফেলেছিলে, সেটা ওরা জানলো কি করে? শম্ভুচরণ কটমট করে কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ বাইরে থেকে হাঁক এলো। আর পাচ্ছি না যে ফুঁচির ব্যথাটা এবার থেকে যে মাথায় উঠেছে গো। বাবা গো, ওই বাবা, এই ওস্তাদ বলতে তো ভুলেই গেছি, বাইরে একটা মুরগি ফাঁসিয়ে রেখেছে অনেকক্ষণ ধরে, ওদের ভরা হয়েছে, খুব চেঁচাচ্ছে। এখন দেখবি নাকি? শম্ভুচরণ ঘাড় নাড়ল, তারপর পাঞ্জাবি গায়ে মাথা আঁচড়ে কানে আতর মাখা তুলো গুঁজে খাস বাবুটি সেজে বেরোলো সে। ফুনসির পেশেন্ট সামনেই দাঁড়িয়েছিল, তাকে দেখে হাত জোড় করল। এইখানে খুলবো খুলবো। এই না, দাঁড়াও দাঁড়াও, আগে দেখতে দাও বলে পাঞ্জাবির পকেট থেকে একটা পেন বের করে ফোঁড়া টিপে পরীক্ষা করতে লাগলো কবিরাজ। একবার মাথার উপরে সূর্যটার দিকে তাকালো, তারপর বলল, না হে, এখনো সময় হয়নি, পুরোপুরি পাকতে হবে। গন্ধর্ব মতের চিকিৎসায় বলে সূর্য যতক্ষণ না মাথার ওপরে উঠছে ফোঁড়া কাটা যাবে না, বুঝেছো? তুমি এখন বসো। না মানে বসতে হবে না, তুমি বরঞ্চ দাঁড়িয়েই থাকো, আর পারলে এক পায়ে দাঁড়াও, ব্যথা কমে যাবে। আমি একটু কাজ সেরে আসছি, বুঝলে? ওদিকে শহরের মেয়র সাহেবের আবার একটু গ্যাস হয়েছে, তাকে দেখে ফিরি, তারপর তোমায় দেখছি। বলে শম্ভুচরণ হনহন করে হাঁটা লাগালো, মনে দৃঢ় প্রতিজ্ঞা। আগে খবরের কাগজের আপিসে গিয়ে ক্ষতিপূরণ উসুল করবে, তারপর এডিটারের মাথা ফাটাবে, তারপর ফিরে এসে এই ব্যাটার পোঁড়া ফাটাবে। ঘন্টা দুয়েক পর বাস থেকে নেমে রাস্তা দিয়ে চলতে চলতে একটা অদ্ভুত জিনিস নজরে পড়ল শম্ভুচরণের। রাস্তার ধারে একটা পেল্লায় ঘর, তার ছাদে সাদা শামিয়ানা পড়েছে। বাইরে কয়েকজন লোক সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে কথাবার্তা বলছে, আর ভিতর থেকে হা হুতাশ কান্নাকাটির সুর ভেসে আসছে। শুনে শম্ভুচরণ দুপা এগোলো, দেখে একটা লোক চোখের জল মুছতে মুছতে কাঁধে করে একখানা মালা টাঙানো বড় ফটো নিয়ে বেরিয়ে আসছে। ফটো দেখে শম্ভুচরণ অবাক হয়ে গেল, এ তো মল্লিক মশাই। লোকটা একসময় তার পেশেন্ট ছিল, 1 নম্বরের মাতাল, লম্পট আর সুদখোর লোক। তবে কি হঠাৎ করে মরে গেল নাকি? সে গেছে যাক, কিন্তু ওরকম একটা পাজি বদমাইশ লোকের জন্য এত লোকের কান্নাকাটি, বাবা! শম্ভুচরণ একটু এগিয়ে ভিড়ের মধ্যে মিশে লোকজনের কথাবার্তা শুনতে লাগলো। কি ভালো লোক ছিল গো, এমন বেঘরে মরে গেল। মানছি একটু লুচ্চা ধরনের ছিল, কিন্তু খুব ভালো লোক ছিল গো, খুব ভালো লোক ছিল সত্যি। ও রে, কি থেকে কি হয়ে গেল না? ভালো লোক কি, একেবারে সোনার টুকরো ছিল গো। মন্দিরের বাইরে একবার জুতো চুরি করতে কি ধরা পড়েছিল, ধরক মার খেয়েছিল, কিন্তু একেবারে মাটির মানুষ ছিল গো। কাউকে আঙুল তুলে কিচ্ছুটি বলেনি,
এবারে চুপচাপ ঘরে চলে এসেছিল। শম্ভুচরণ চুপচাপ দাঁড়িয়ে শুনছিল আর থেকে থেকে অবাক হচ্ছিল। মানুষ বেঁচে থাকতে যতই লুচ্চা হোক না কেন, মরার পর দিন দুয়েকের জন্য অমর হয়েই যায়। কথাবার্তা শুনতে শুনতে শম্ভুচরণের মাথায় জব্বর একটা বুদ্ধি খেলে গেল। খবরের কাগজের আপিসে গিয়ে ক্ষতিপূরণ আর উসুল করবে না সে, বরং পরে গিয়ে একটা থ্যাংক ইউ দিয়ে আসবে। কিন্তু সে সময় এখন আর নেই। মরা মানুষের অনেক কাজ, বাড়ি ফিরতে হবে জলদি। শম্ভুচরণ বাড়ির দিকে হাঁটা লাগালো। গিয়ে দেখে ফুনসির সেই পেশেন্ট তখনও রোদে এক পায়ে দাঁড়িয়ে আছে। শম্ভুচরণকে ঘরে ঢুকতে দেখে সে ছুট্টে এলো। কবিরাজ মশাই, এবার আমার পুঁতে পড়াটা। হ্যাঁ, শম্ভুচরণ মুখ বাড়িয়ে একবার আকাশটার দিকে তাকালো, তারপর কপাল চাপড়ে বলল, দেখো দিদি, আরে 2 মিনিট আগে বলবে তো। আরে কি বলেছিলাম, সূর্য ঠিক মাথার উপরে থাকতে হবে। তা কি আছে দেখো, ভালো করে দেখো দেখি। পেশেন্ট ঘাড় বাঁকিয়ে উপরে তাকালো, অনেক মাপজোক করে বলল, কবিরাজ মশাই, সূর্য তো জায়গাতেই আছে। তোমার মাথা আছে, ঠিক করে দেখো 13.2 ডিগ্রি সরে গিয়েছে। মোদের সাথে দেখছি তোমার এবার চোখের ওষুধও দিতে হবে, যত সব। আর হবে না কিছু, কাল ঠিক এই সময় চলে এসো, দেখা যাবে। এখন যাও। বলে শম্ভুচরণ তড়িঘড়ি কপাট লাগিয়ে দিল। তারপর শুরু হলো কালুয়ার সাথে বসে গভীর মন্ত্রণা। তার মানে ওস্তাদ তুমি বলছো এই 2-4 দিনের জন্য এমনি ফুস করে ফুটুটুম হয়ে যাবে? হ্যাঁ, আর এই ফুসটা যেন খুব আস্তে হয়, কেউ যেন জানতে না পারে। দেখ, এখন লোকে আমায় ভুলে গেছে, কিন্তু এককালে তো চিনতো। আমার মরার খবর পেয়ে চারিদিকে হইচই পড়ে যাবে। 2 দিন লোকে খুব আহাউহু করবে। তারপর আমার ছবিতে ধূপ ধুনো দিতে ক্লিনিকে ভিড় জমবে। গোটা শহর আমার কথা জেনে যাবে, আর ব্যাস, তখনই পেছন থেকে টেরি বাগিয়ে গোটা গায়ে বোরোপ্লাস মেখে একবারে রজনীকান্তের মতো এন্ট্রি মারবো আমরা। লোককে বলা হবে কবরেজ মশাই নিজের হাতের ওষুধ খেয়েই শ্মশান থেকে বেঁচে ফিরেছেন। ওই ক্যাঙ্গারুর লেজ আর পেঙ্গুইনের পালক, 1 ঢিলে 2 পাখি। বসার কোথায় যাবে একবার ভাবতে পারছিস রে কালুয়া? 2 রাতে রাজা হয়ে যাবো রে আমরা। ও ওস্তাদ, এটা পুরো জিঙ্কুনাগর প্ল্যান। কিন্তু আমরা থাকবো কোথায়? এখানে থাকলেও তো চাপ আছে। ওই শালা ফুনসিওয়ালা কালকে তো আবার আসবে, তখন? না না, এখানে আর থাকা চলবে না, একটু দূরে কোথাও যেতে হবে। তুই এক কাজ কর, শ্বশুর বাড়ি পালা। আমার তো আর শ্বশুর বাড়ি নেই। আমি দেখছি কোথায় যাওয়া যায়। আজ তো শনিবার, রবি, সোম, মঙ্গল, 3 দিন পর বুধবার সকালে এইখানেই দেখা হবে। কেমন? বেরিয়ে পড়। সেদিন রাত 2টো নাগাদ ক্লিনিকের কপাটটা অল্প একটু ফাঁক হলো। গায়ে মাথায় কম্বল মুড়ে ঘর থেকে ভূতের মতো বেরোলো 2টো লোক। একবার শেষবারের মতো ইশারা বিনিময় হলো, তারপর দুজন হাঁটা লাগালো দুদিকে। সকালবেলা পেপারওয়ালা এসে দেখলো ক্লিনিকের কপাট বন্ধ। সামনে একটা সাদা কাগজে কি সব যেন লিখে চিটিয়ে রাখা হয়েছে। সে অত লেখাপড়া জানে না, তাই পড়ার চেষ্টাও করলো না। পেপার কপাটে গুঁজে পাশের ফলওয়ালা দোকানদারকে জিজ্ঞেস করলো, কি হালা, নেই নাকি বাড়িতে? ফলওয়ালা মাছি তাড়াচ্ছিল, মুখ তুলে জবাব দিল, জানি না, বলে যায়নি। খানিকক্ষণ পর দুধওয়ালা এলো। লেখাপড়া সেও জানে না, তাই কপাটে চেটানো নোটিশ সেও পড়তে পারল না। ফলওয়ালাকে জিজ্ঞেস করতে সে আবার বলল, বলে যায়নি গো, বলে যায়নি, এসে দেখে নিও। এই মাছির বাচ্চা। এরপর এসেছিল খালি সেই ফুনসির পেশেন্ট। তাছাড়া গোটা দিনে আর একটা লোকও আসেনি কবিরাজ মশাইয়ের খবর নিতে। ওদিকে বহু দূরের কোনো এক গ্রামে বিকেল বেলায় নিমের বাতাস খেতে খেতে
কবিরাজ শম্ভুচরণ চায়ে চুমুক দিচ্ছিল। তার মুখে মুচকি মুচকি হাসি, মাথায় নানান রকমের ভাবনা চলছিল। না জানি ওদিকে এতক্ষণে কি কাণ্ড বেঁধেছে। বাইরে হয়তো লম্বা লাইন পড়ে গেছে, হয়তো ট্রাফিক জ্যাম সামলাতে খোদ ডিআইজিকে আসতে হয়েছে। তার একনিষ্ঠ ভক্তগণ বাইরে পেপার পেতে বসে হয়তো কান্নাকাটিও শুরু করে দিয়েছে এতক্ষণে। কেউ বলছে, ওনার ওষুধ খেয়ে আমার ঝাঁটার কাঠি তাল গাছ হয়ে গিয়েছিল, এখন সে তাল গাছে বাজ পড়লে কে সামলাবে? হায় হায় রে, আমি যে অতই জলে পড়ে গেলাম। অন্যজন বলছে, সত্যি গো, আমাদের ডিংলে ডাঙা সূর্য চিরতরে অস্ত গেল। পাতলা হাগু হলে এবার কার কাছে ছুটে যাব আমরা? আর সেই ফুনসির পেশেন্ট কবিরাজ মরে গেছে শুনলে তার কি অবস্থা হবে? ব্যথায় না মরুক, সে তো দুঃখে মরে যাবে। ভেবে শম্ভুচরণ বেশ মজা পাচ্ছিল। তার হাতের তালু দুটো সুরসুর করছিল। একবার যদি প্ল্যানটা দাঁড়িয়ে যায় তাহলে টাকা রাখার আর জায়গা থাকবে না, বাজার থেকে বস্তা কিনে আনতে হবে। সেদিন রাতে ঘুমিয়ে ঘুমিয়ে শম্ভুচরণ স্বপ্ন দেখল একটা চকচকে নতুন স্কুটার, তার উপরে চেপে সে আর কালুয়া হাওয়ায় তাসের মতো টাকা ওড়াতে ওড়াতে ছুটে চলেছে। দুদিন বাদে হাতে বাক্স প্যাঁটরা আর দুটো চটের বস্তা নিয়ে শম্ভুচরণ ফিরল এবং ডিংলেডাঙাতে পা রাখা মাত্র তার স্বপ্নের সেই স্কুটারের চাকা দুটো ফুস করে পাংচার হয়ে গেল। গোটা পাড়াটা সে যেমন দেখে গিয়েছিল ঠিক তেমনই রয়েছে, কোনো অদল বদল নেই। নিধিরাম সেই একই রকম জিলিপি ছাঁকছিল, মজনু নাপিত একই রকম চুল কাটছিল, নেতো ধোপা সাদা ধুতিতে উজালা লেপছিল, ঠাকুরমশাই সেই একই স্টাইলে টিকিতে গাঁদা ফুল গুঁজে হন হন করে হেঁটে চলেছিলেন। শম্ভুচরণকে বাক্স হাতে আসতে দেখে সবাই একবার করে তাকালো, তারপর যে যার কাজে মন দিল। শম্ভুচরণের ফুর্তিটা শুকিয়ে শাল পাতার ঠোঙা হয়ে গেল। সে মনে মনে গজগজ করতে লাগলো, এ কি রে, পাড়ায় কি কেউ পেপার পড়ে না নাকি? হতে পারে একেবারে শেষের পাতায় ছিল, আর খুবই ছোট ছোট করে লেখা ছিল। কিন্তু তবুও তো ছিল। নিজের পাড়ার লোক মরে গেল, এদের কোনো ভ্রুক্ষেপ নেই। একটা অকৃতজ্ঞের দল সব দিব্যি সুখে জিলিপি ভাজছে। দাঁড়া দাঁড়া বেটা ছেলে, দেখাচ্ছি। আসবি পরের বারে, এমন ওষুধ দেবো না ভেতরে হাট কিডনি সব জিলিপির মতোই পেঁচিয়ে যাবে, হত ছাড়া। এইসব সুমধুর বাক্যবান ছুটতে ছুটতে যখন ঘরের কাছে পৌঁছল তখন শম্ভুচরণ দেখে সেই ফুনসির পেশেন্ট আজ আবার এসেছে। শম্ভুচরণকে দেখেই সে কেঁদে ফেলল। সেদিন শুধু একটা ছিল, আজ তো আমার দুদিকে দুটো। আর পাচ্ছি না কোনো মশাই, আমি আর পাচ্ছি না, কিছু একটা করুন। দুদিন এসে ঘুরে গেছি, আপনি বাড়ি ছিলেন না। একটু দয়া করে দেখে দিন কবরেজ মশাই। দাঁড়াও দাঁড়াও, দুদিন এসে ঘুরে গেছো মানে? কে আসতে বলেছিল তোমায়? দরজার গায়ে নোটিশ লাগানো ছিল, দেখোনি? বলে শম্ভুচরণ দরজার দিকে ঘুরে তাকালো আর দেখে সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেল। কপাটের গায়ে চেটানো নোটিশটা মাঝ থেকে আড়াআড়ি ছেঁড়া, অক্ষরগুলো একটাও পড়া যাচ্ছে না। শম্ভুচরণের স্পষ্ট মনে আছে যাওয়ার দিন রাতে নিজে হাতে লিখে সে চিটিয়েছিল ওটা। কাগজে লেখা ছিল, কবিরাজ মশাই গত হইয়াছেন, ঔষধাগার 3 দিন বন্ধ থাকিবে। কিন্তু এখন সেই নোটিশ ছেঁড়া দেখে শম্ভুচরণের মাথাটা গরম হয়ে গেল। ও হরি, তাই তো বলি, ঘরের বাইরে ভিড় নেই কেন? আরে আমি যে মরে গেছি সেটা তো লোকে দেখতেই পায়নি, জানতেই পারিনি। কার এত সাহস? কে, কোন আহাম্মক ছিঁড়েছে এটা? ওই ইয়ে মানে সেটা মানে কি বলবো, মানে কবরেজ মশাই ওই কাগজটা না কাল মানে আমি ছিঁড়েছি। বেটা ফুনসিওয়ালা, তোর এত স্পর্ধা?
দাঁড়া পাড়া ছেলে তো ফাটাচ্ছে আজকে ফোনা। আপনি নিচে নিচে রাগ করছেন কবরেজ মশাই, আমি একেবারেই ছিটতে চাইনি, বিশ্বাস করুন। কিন্তু ওই দিদিমণি এমন মিষ্টি করে বললো, আমি আর না ছিঁড়ে থাকতে পারলাম না। দিদিমণি কথাটা শোনা মাত্র শম্ভুচরণের চোখ দুটো সরু হয়ে এলো। কি দিদিমণি? দিদিমণি মানে মহিলা এসেছিল? আগে হ্যাঁ, কাল এসেছিল, আপনার খোঁজ করছিল, আমায় খুঁজছিল। কি বললো? খুবই দুঃখে ছিল, মিষ্টি করে জিজ্ঞেস করলো, শশী শঙ্কর শম্ভুরণ শক্তিপতি বাবু আছেন এমন করে। তা তুই কি বললি? বললাম হ্যাঁ আছেন, মানে ছিলেন, এখন নেই, আবার পরে থাকবেন। মহিলা বেশি কিছু বললো না, আমার হাতে একটা খাম দিল আর বললো আপনাকে দিয়ে দিতে। তারপর বেরিয়ে যাচ্ছিল, হঠাৎ উপর থেকে কাকে হেগে দিলে। সেই কাকের গু মুছতেই তো আপনার কপার থেকে ছিঁড়ে ওই কাগজটা, এই যে আপনার খামটা। পেশেন্টের হাত থেকে খামটা নিয়ে শম্ভুচরণ একবার উল্টে পাল্টে দেখল। কমলা রঙের মোড়ক, গায়ে কিচ্ছু লেখা নেই। কোত্থেকে এসেছিল? নাম বলেছে কিছু? নাম নাম কি একটা বলেছিল, যে কি যেন না না ছি ফুনসি কেন, ও হ্যাঁ মনে পড়েছে, নাম বললো ফারসানা। হ্যাঁ, বললো আজ দেখা হলো না, তাই রবিবার, হ্যাঁ রবিবার সে আবার আসবে, দেখা করাটা নাকি খুব জরুরি। ফারসানা, ফারসানা নামটা শোনা মাত্র শম্ভুচরণের চোখ দুটো জলজল করে উঠল, গাল দুটো গোলাপের মতো লাল হয়ে গেল। হাতের খামটা খোলার কথা সে ভুলেই গেল। লজ্জায় মুখ ঢেকে জিজ্ঞেস করল, এই কি নাম বললি? ফরসানা? ফরসানা এসেছিল? হ্যাঁ, আমার কথা জিজ্ঞেস করেছিল, বলো দেখা করা খুব জরুরি। ঠাকুর, শেষমেশ তুমি মুখ তুলে চাইলে। নিশ্চয়ই আমার মরে যাওয়ার খবর শুনে এসেছে। আহারে বেচারি, আজ ও আমায় এত ভালোবাসে। বাহ বাহ বাবা বাবা। বলতে বলতে ওই ঠেকো রোদে দাঁড়িয়েই শম্ভুচরণ পুরনো দিনের স্মৃতিচারণ করতে লাগলো। তার মরে যাওয়ার ভুয়ো খবরটা পসার বাড়াতে পারুক না পারুক, হারিয়ে যাওয়া প্রেমকে তো খুঁজে এনেছিল। এসবের মধ্যে কখন কালুয়া এসে দাঁড়িয়েছিল। দুজনের আধা কাপ ছাড়া কথা শুনে সে কিছুই বুঝতে পারছিল না। কাঞ্চুলকে জিজ্ঞেস করলো, আরে বাবা, ঠাকুর মুখ তুলেছে, কাকে হেগে দিয়েছে সেসব বুঝলাম, কিন্তু এই ফারসানাটা কে ওস্তাদ? শম্ভুচরণ কোনো উত্তর দিল না। দৌড়ে ঘরে ঢুকে বটুয়া থেকে একটা ছোট্ট ছবি টেনে বের করলো। স্ট্যাম্প সাইজ ছবি। সময়ের ছাপ পড়ে সাদা কালোর রং আবছা হয়ে গেছে অনেক আগেই। ছবিতে যার মুখ, তাকে দেখতে ভারী মিষ্টি। পকেট থেকে রুমাল বের করে শম্ভুচরণ মুছল ছবিটা, তারপর খুব যত্নে আবার রেখে দিয়ে খোলা জানালার সামনে গিয়ে হাত মুড়ে দাঁড়ালো। হায় রে ফরসানা, চোখ বুঝলে দিনগুলো এখনো দেখতে পাই রে। আহা, যেন সেই দিনের কথা। সেই দুটো বড় বড় গোল গোল চোখ, কাঁধ অব্দি লম্বা চুল, দাঁতগুলো মুক্তোর মতো ঝিলিক দিচ্ছে, নাকটা এত সরু বুঝলি, প্লেটে রাখা মোরব্বা তা দিয়ে গেঁথে খাওয়া যায়। আহা, স্কুলের পর একটা শাল পাতার ঠোঙায় দুজনে মিলে ঘুগনি শেয়ার করে খেত। সেসব দিন কি আর ভোলা যায়? খুবই বড় ছিল তার মনটা। তা বড় ছিল, তা ফাটলো কি করে? এই যে কাটলো কি করে? কিছু তো একটা হয়েছিল, ঝগড়াঝাটি কিছু? না রে,
ঝগড়াঝাটি কিছু ছিল না, কেটে গেল। কারণ সমস্যা ছিল তার বাপ। আসলে তার বাপের সামনের দুটো দাঁত ভাঙা ছিল। তো তাতে কি? না মানে ওই দাঁত দুটো আমার জন্যই ভেঙেছিল। হ্যাঁ, শ্রোতা দুজন কপাল চাপড়ালো। একটা চেয়ার টেনে বসে শম্ভুচরণ তার পুরনো দিনের গল্প বলতে লাগলো। গরমের ছুটিতে অনেক দিন সাক্ষাৎ বন্ধ হয়ে গিয়েছিল, তাই শম্ভুচরণ ঠিক করে ফারসানার বাড়ি যাবে। গিয়ে দেখে দুপুরবেলা খোলা জানালার পাশে ফারসানা বই খুলে পড়তে বসেছে। চোখাচোখি হতেই দুজনের গাল দুটো পাকা আমের মতো লাল হয়ে যায়। পাশেই ছিল একটা আম গাছ। ফারসানাকে নিজের লক্ষ্যভেদী গুণ দেখিয়ে ইমপ্রেস করার জন্য শম্ভুচরণ মাটি থেকে একটা ঢিল কুড়োয়। তারপর ঢিলটায় একটা চুমু খেয়ে বজরংবলীর নাম নিয়ে সেটা সোজা ঢিপ করে একেবারে ডগার আমটায়। কিন্তু ফারসানার আব্বা বোধ হয় তখন ছাদে কি একটা করছিল। আওয়াজ শুনে নিচে মুখ বাড়ায়, আর সঙ্গে সঙ্গে একটা চিৎকারে গোটা পাড়াটার ভাত ঘুম ভেঙে যায়। শম্ভুচরণের চুমু খাওয়া ঢিল সোজা ঢুকে গিয়েছিল আব্বাজানের মুখে। তারপর আর কি, সব শেষ। মিথ্যে বলার মাস্টার শম্ভুচরণ সেদিন তো মিথ্যে বলে পার পেয়ে গিয়েছিল যে ঢিলটা অন্য কেউ ছুঁড়েছিল, সে নয়। কিন্তু এক সপ্তাহ পর ফারসানা সবটা জানতে পারে। বাপের দাঁত ভাঙা গুন্ডা ছেলের সাথে সে হয়তো সম্পর্ক রাখতো বা, কিন্তু মিথ্যে কথা তার সহ্যের বাইরে। সে বলেছিল, সম্পর্ক হলো দাবা খেলার মতো, যে কোনো সম্পর্কের প্রথম চাল হয় তার বিশ্বাস, সত্যি কথা বলা। সেই প্রথম চালেই তুমি হেরে গেছো শম্ভু। তুমি আর আমার সাথে কখনো কথা বলবে না। সেই একদিন ছিল আর আজ একদিন। মাঝখানের এই 30টা বছরে আর একবারও মুখ দেখা দেখি হয়নি। শম্ভুচরণ দুঃখ এত পেয়েছিল যে জীবনে আর বিয়েও করেনি। কিন্তু আজ তার মনে টোপর পরা নতুন বরের চেয়েও বেশি ফুর্তি জাগছে। ফারসানা নিজে এসেছে তার সাথে দেখা করতে, ভাবা যায়। একবারে দেখা পায়নি তাই বলেছে আবার আসবে। হে ঠাকুর, তুমি কোথায় ছিলে এতদিন? একটু বয়স হয়ে গিয়েছে তো তাতে কি, বিয়ে তো এখনো হতে পারে। আলবাত পারে, হবে না মানে বিয়ের বাবা হবে। হাতে সময় মাত্র 2 দিন, তাই জলদি প্ল্যানিং করতে হবে সব। শম্ভুচরণ কালুয়ার কাঁধে হাত রাখলো। কালুয়া, সময় বেশি নেই, মন দিয়ে শোন। এই পেশেন্ট, তুমিও আসো, তোমাকেও লাগবে। আমার কথা মতো কাজ যদি করেছো তাহলে বিয়ের পর তোমার 2টো পোড়াই ফ্রিতে চিকিৎসা করবো, বুঝেছো? শোনো। পেশেন্ট সোনা ছেলের মতো ঘাড় নাড়ল। 3টে মাথা এক জায়গায় জড়ো হলো। তারপর শম্ভুচরণ দুজনকে তার প্ল্যান বোঝাতে লাগলো। আসলে মরে যাওয়ার সুবিধাটা এই যে মরা মানুষের ব্যাপারে কেউ চট করে খুব একটা খারাপ কথা বলে না। শম্ভুচরণের ধান্দাও এখন সেটাই। গোটা জীবন ফারসানার মুখে সে শুধু ওই একটা কথাই শুনতে চেয়েছে, শম্ভু, তুমি আমার কাছে ফিরে এসো। তোমার উপর আমার আর কোনো রাগ নেই। এখন প্ল্যান হলো এই যে রবিবার সকালে যখন ফারসানা আসবে, শম্ভুচরণ তখন ঘরের মধ্যেই কোথাও লুকিয়ে থাকবে। কালুয়া তাকে বসাবে, বলবে কবিরাজ মশাই আর নেই। এর মাঝে ফুনসির পেশেন্ট ওই চিঠিটার 5টা জেরক্স করিয়ে 5টা আলাদা খামে মুড়ে 2 মিনিট অন্তর অন্তর এসে একটা করে দিয়ে যাবে। দেখে যেন মনে হয় প্রচুর চিঠিপত্র এসেছে। কবিরাজ মশাইয়ের চলে যাওয়ায় গোটা পৃথিবী শোকাহত। তারপর একটু কান্নাকাটি হবে, চোখ নাক দিয়ে একটু জল গড়াবে। তারপর যেই ফারসানা সেই গোল্ডেন ওয়ার্ডগুলো বলবে, অমনি পিছন থেকে হালুম করে বেরিয়ে এসে শম্ভুচরণ তাকে জড়িয়ে ধরে নেবে। ব্যাস, তারপর আর কি, সানাইয়ের সুর তো এখন থেকেই বাজছে শম্ভুচরণের কানে। সময় বেশি নেই, তাই তোড়জোড় আজ থেকেই আরম্ভ হয়ে গেল। ওই ঘুপচি ক্লিনিকের মধ্যে জোর কদমে স্বচ্ছ ভারত অভিযান শুরু হলো। 10-12 বছরের পুরনো সব ক্যালেন্ডার সরিয়ে ফেলা হলো।
ওষুধের শিশিগুলোতে পুরনো জল ফেলে নতুন জল ভরা হলো, আর টেলিফোন ডাইরেক্টরির মলাটগুলো সব বদলে দেওয়া হলো। অবশেষে এলো সেই দিন। রবিবার সকাল থেকে সাইকেল ছাপ, ধূপ আর এক্সপায়ার হয়ে যাওয়া পারফিউমের গন্ধে গোটা ঘরটা মম করছিল। ঘরের বাইরে সাদা পাঞ্জাবি পরিয়ে বসিয়ে রাখা হয়েছিল 3 জনকে। তাদের বলা হয়েছিল দূরে রাস্তা দিয়ে কোনো মেয়ে মানুষকে আসতে দেখলেই কবিরাজের নাম ধরে কান্নাকাটি শুরু করবে। ওদিকে ঘরের ভিতরে সেই যে টাকা রাখতে 2টো চটের বস্তা কিনে আনা হয়েছিল, তারই একটাতে জুত করে লুকিয়ে পড়ল শম্ভুচরণ। বেলা যখন প্রায় 11টা, বাইরে থেকে সেই 3 জন লোকের হা হুতাশ শোনা গেল। তুলনাই হয় না তো, খুবই ভালো লোক ছিল গো, খুবই। ও আর হাত, ওরে বাবা বাবা বাবা, ও হাত কোবরেজের হাত নয়, ও সাক্ষাৎ ঈশ্বরের হাত। আমি আগে দিনে 4 বার যেতাম। ভাবতে পারছো কেমন অসুবিধা? ওর হাতের একটা ওষুধ পড়াতে 4 দিনে 1 বার। আরে হাতের কথা কি বলছো গো? তার হাতেই তো আমার জন্ম। সোনার টুকরো লোক ছিল গো, পৃথিবী আধার করে চলে গেল একেবারে। এইটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল। শম্ভুর বয়স তোমার চেয়ে কম। বস্তার ভিতর লুকিয়ে লুকিয়ে শম্ভুচরণ সব শুনতে পাচ্ছিল, বস্তার ফাঁক দিয়ে দেখতেও পাচ্ছিল সব। ভারী মজা লাগছে তার। সব চলছে প্ল্যান মাফিক। এখন অপেক্ষা শুধু একজনের। আর বলতে না বলতেই ক্লিনিকের দরজায় একটা টোকা পড়ল। কেউ আছেন? আহা, 30 বছর পরেও সেই একই গলার সুর শুনে শম্ভুচরণের ঠোঁট দুটো কেঁপে উঠল। ফারসানার ওই মিষ্টি গলায় সে শুধু একবারের জন্য নিজের নামটা শুনতে চায়। সকাল থেকে ভরপেট জিলিপি রাবড়ি খেয়ে খাস জামাইটির মতো সেজে বসেছিল কালুয়া। টোকা শুনে ঢেকুর তুলতে তুলতে দরজার কাছে এগিয়ে গেল। এই কে? মহিলা 2 পা এগিয়ে এলো। আগে আমার নাম ফারসানা। আমি আসলে ওই এই জানি আর বলতে হবে না। ফুল আর চিঠি দিতে এসেছেন তো, সব জানি। রোজ কত লোকেই তো আসছে, অনেক কিছু দিয়েও যাচ্ছে। কবরেজ মশাইকে সবাই খুব ভালোবাসে কি না, তাই আর কি। আসুন আসুন আসুন, ভেতরে বসবেন, আসুন। না মানে আসলে আমি ওই না 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 না, খুলতে হবে না, জুতো পরেই আসুন না, কোনো সমস্যা নেই, আসুন আসুন। মহিলা কি একটা বলতে যাচ্ছিল, কালুয়ার কথা শুনে থেমে গেল। একবার ঘাড় ঘুরিয়ে পিছনটা দেখল, তারপর পা রাখলো ঘরের ভিতর। বস্তাবন্দি শম্ভুচরণ এতক্ষণ কিচ্ছু দেখতে পাচ্ছিল না। এইবার ফারসানার মুখ নজরে পড়তেই তার প্রাণটা জুড়িয়ে গেল। সেই একই মুখ, গালের নিচে কটা ভাঁজ পড়েছে খালি, সেই পটল চেরা চোখ, সেই কাঁধ অবধি চুল। আহা, দাঁতগুলো মুক্তোর মতো ঝকঝক করছে। 30টা বছরেও মুখখানা খুব একটা বদলায়নি। শম্ভুচরণের মনে ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল, আকাশ জুড়ে প্রজাপতি উঠছিল। রাগ লাগছিল শুধু এটা ভেবে যে বেটা কালুয়াটা এত ওভার অ্যাক্টিং করছে কেন। পাশ থেকে ঘর ঘর করে একটা চেয়ার টেনে আনলো কালুয়া। এখানে বসুন। বলতে না বলতেই সেই ফুনসির পেশেন্ট এক হাতে পেছন চেপে অন্য হাতে একটা খাম নিয়ে ঘরে ঢুকলো। এই যে কালু ভাই, এই চিঠিটাও কবরেজ মশাইয়ের নাম এইছে, এই নাও। বলে সে চিঠি টেবিলে রেখে চলে গেল। বাঁদিকে একটা তাকের উপর শম্ভুচরণের জোয়ান বেলার একখানা ফটো রাখা ছিল। ফারসানা ধীর পায়ে এগিয়ে গেল ফটোটার কাছে। ধুলো ধরা ছবি, রোদ পড়ে হলদে হয়ে গেছে। মাথায় কালো চুল, কাটা কাটা মুখ, নাকের নিচে ছোট্ট এক ফালি গোঁপ। হাতের রুমাল দিয়ে ছবিটা আলতো করে মুছে দিল ফারসানা। বলল, এটা শম্ভুবাবুর কলেজের ছবি, তাই না? কালুয়া অত সব জানতো না, সে মাথা চুলকালো। হ্যাঁ হবে হয়তো, কিন্তু এখন আর বলে কি লাভ? কান্নাকাটি করে আর কিছু লাভ আছে কি? যা হবার তা তো হয়েই গেল, যে যাওয়ার সাথে চলেই গেল। হ্যাঁ, ওস্তাদ খুব ভালো লোক গো। না,
আপনি হয়তো জানেন না, কিন্তু কালু ভাই, এইটাও কমরেড মশাইয়ের নামে। আবার কথার মাঝে ফোনশির পেশেন্ট এলো। ধর ধর, ধর, ধর। চিঠি নামিয়ে রেখে পেশেন্ট আবার চলে গেল। খামটার দিকে তাকিয়ে মুচকি হাসলো ফারসানা। এবার এগিয়ে গিয়ে টেবিল থেকে একটা খাম তুলল ফারসানা, আলতো হেসে বলল, সত্যি কিছু মানুষ কখনো বদলায় না, তাই না কালুবাবু? হ্যাঁ, আরে যে বদলে যাবে সে আর মানুষ কিসের, তাই না? মানুষ হলে হতে হয় আমাদের ওস্তাদের মতো। আরে মুখটা মনে পড়লেই কান্না পাচ্ছে এখনো। একেবারে সোনার টুকরো মানুষ ছিল গো। না 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 না, সোনা না, সোনা না, হিরে হিরে হিরে, একেবারে নিরে ঠিরে ছিল আমাদের ওস্তাদ। কিন্তু সব হিরে কি আর আসল হয় কালুবাবু? একটা আধটা তো নকলও বেরোয়। আমি ভেবে তো এসেছিলাম যে এতদিনে হয়তো সবকিছুই বদলে যাবে, কিন্তু যা বুঝছি তাতে কিছুই বদলায়নি, যেমন ছিল তেমনি আছে। যে কোনো সম্পর্কের প্রথম চাল কি জানেন কালুবাবু? তা হলো সত্যি কথা বলা। আর আপনার ওস্তাদ আজ দ্বিতীয়বারও সেই প্রথম চালেই হেরে গেলেন। যাই হোক, অনেক চিঠিপত্র এসেছে দেখছি। তা কান্নাকাটির পর অল্প সময় পেলে তাকে এই চিঠিটাও পড়াবেন। চলি। বলে খামটা কালুয়ার হাতে ধরিয়ে ফারসানা ঘর থেকে বেরিয়ে গেল। কালুয়া তো অবাক, কি হলো কেসটা? ওদিকে ফারসানা যেতেই বস্তার ভিতর থেকে ঘেমে নিয়ে বেরিয়ে এলো শম্ভুচরণ। কই গেছে? মাথার ঝুল সরিয়ে চিৎকার করলো, আরে দূর হাম্মক, দে দেখি কই চিঠিটা দে। কালুয়া চিঠি দিল। খাম খুলে পড়তে লাগলো শম্ভুচরণ। চিঠিতে লেখা আছে, প্রিয় শশীশঙ্কর শম্ভুচরণ শক্তিপতি মহাশয়, খুশ খবর পত্রিকার তরফ থেকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে শনিবারের দৈনিকে অন্য এক ব্যক্তির মৃত্যুর খবরের উপর ভুলবশত আপনার নাম আর ছবি ছেপে বেরিয়েছে। ছবিটি বহুকাল আগে আপনি এক আয়ুর্বেদিক চিকিৎসালয়ের বিজ্ঞাপনের জন্য দিয়ে গিয়েছিলেন। এ হেন ভুলের জন্য আমরা করজোড়ে ক্ষমা প্রার্থী। আমাদের পত্রিকার চিফ এডিটর মহাশয়া ফারসানা আরফিন নিজে সশরীরে আপনার সাথে দেখা করে মার্জনাপত্র তুলে দেবেন। ধন্যবাদ। চিঠি পড়ে শম্ভুচরণের মুখটা শুকিয়ে আস্ত শালগাছ হয়ে গেল। কালুয়ার দিকে এমন অসহায়ভাবে তাকালো যেন সেই ট্যারেন্টুলার হিসু আর ক্যাঙ্গারুর লেজের লোম দিয়ে তৈরি ওষুধ গোটা শিশি সমেত তার মুখেই ঢালা হবে। ঠিক এমন সময় ঘরে ল্যাংচাতে ল্যাংচাতে ঢুকলো সেই ফোনশির পেশেন্ট। তাহলে কমরেড মশাই, আপনার কাজ তো আমি করে দিলাম, এবার আমার ফোঁড়া দুটো একটু। শম্ভুচরণের জীবনটা এমনিতেই উজড়ে ছিল। কথাগুলো কানে যেতেই তেলে বেগুনে জ্বলে উঠল। ফোঁড়া, দাঁড়া দাঁড়া হতো ছাড়া ফোনশিওয়ালা, আজ ফাটাচ্ছি তো। এই, এই, দাঁড়া, এদিকে দাঁড়া, আয় এদিকে। এই কালুয়া, আমার সাঁড়াশিটা দে দেখি। ঘাটের মরা, আমি বলছি আমার জ্বালায় তুই ফোঁড়া ফাটা, এদিকে আয়। ডিংলেডাঙ্গা স্টপেজে কবিরাজের ক্লিনিকের বাইরে সেদিন সত্যি সত্যি ভিড় জমে গিয়েছিল। অমন চিল চিৎকার আসছিল যে ভিতর থেকে। দাঁড়া দাঁড়া বলছি। শুনছিলেন কৌস্তভ প্রতিহারের কলমে কবিরাজের ক্লিনিক। গল্প পাঠে ছিলাম আমি তমাল। কবিরাজের চরিত্রে রিতম, কালুয়ার চরিত্রে নীল, ফারসানার চরিত্রে পূজা এবং ফোনশিওয়ালা পেশেন্ট এনামুল। এছাড়াও অন্যান্য চরিত্রে কৌশিক, অমিত ও শ্রীজাত। সকলে খুব ভালো থাকুন, আর দয়া করে কবিরাজের মতো মিছি মিছি মিছে কথা বলে প্রেমটা কেচিয়ে দেবেন না। শুভরাত্রি।